আপনাদের মনে থাকবে যে 2013-14 সালে প্রথম এই স্কুলে চাকরির ক্ষেত্রে কোনো একটা দুর্নীতি হচ্ছে, এই খবর প্রথম আমাদের চোখের সামনে এসেছে। এই প্রাইমারি স্কুলে যারা শিক্ষক হন, টেট পরীক্ষা দিতে হয়, সেই টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষায় কারা পাশ করলো কারা পাশ করলো না, সেই দুর্নীতির বিষয়টা 2013-14 সালে প্রথম আমাদের চোখের সামনে এসেছিল। সেই সময় টিভি মিডিয়ায় কিছু চর্চা হলো, সেই সময় বামপন্থী আন্দোলনের কর্মীরা রাস্তায় নামলেন এবং সেই 2013-14 সাল থেকে আজ অব্দি 2022 সাল অব্দি এই দুর্নীতির ক্ষেত্রে বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। 2013-14 লোকে খালি একটা নাম জানতেন, টেট। তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষ আরেকটা নাম শিখলেন, আপার প্রাইমারি। তারপরে আরেকটা নাম শিখলেন, SLST। তারপরে আরেকটা নাম শিখলেন, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। এত নাম আমাদের জানার কথা ছিল না। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা জানেন কতগুলো ভাগে এই স্কুলে চাকরি হয়। কিন্তু গন্ডগোল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার রাজ্যের সরকার হেন কোনো জায়গা নেই যেখান থেকে চুরি করে গত 11 বছরে লুটের পয়সায় বড় বড় পেল্লাই বাড়ি বানান। আমার রাজ্যের সরকারের নেতারা গত 10 বছর ধরে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, SLST হোক, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা হোক, শুধুমাত্র স্কুলে চাকরির ক্ষেত্রে, শুধুমাত্র স্কুলে নিয়োগের ক্ষেত্রে এরকম অসংখ্য দুর্নীতি করেছেন, যাতে অন্তত কয়েকশো কোটি টাকা, আমি ভুল বলছি না, যাতে অন্তত কয়েকশো কোটি টাকার গোটা দুর্নীতিটা হয়েছে। ওই পার্থবাবুর বাড়িতে যা ধরা পড়েছে ওটা আসলে হাতের ময়লার থেকে বেশি কিছু না। আর শুধু শিক্ষক নিয়োগে দুর্নীতি, কলেজের শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতি, দমকলের নিয়োগে দুর্নীতি, সেচ দপ্তরের নিয়োগে দুর্নীতি, পুলিশি নিয়োগে দুর্নীতি। দুর্নীতি কোথায় করেছেন আর কোথায় করেননি তৃণমূলের নেতারা সবকটা মনে করে রাখতে পারছেন না। আর এখন একটু নতুন ঢেউ উঠেছে। একে পার্থবাবু গ্রেপ্তার হয়েছেন, তারপরে অনুব্রত বাবু গ্রেপ্তার হয়েছেন, আর এই দুই বাবু গ্রেপ্তার হওয়ার পর চারিদিকে মিডিয়া একটু দেখাতে বাধ্য হচ্ছে। আমরা বলতে চাই যে এই পার্থ বাবু, অনুব্রত বাবু, এই সমস্ত বাবু বিবিরা এরা কিন্তু আসলে মাথা নন। তৃণমূল সরকার, তৃণমূল দলটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে টাকা লুট করার মেশিন এই পশ্চিমবাংলায় বসিয়েছে, সেই টাকা লুট করার মেশিনের এক একটা নাটবল্টু হচ্ছেন এই পার্থ, এই অনুব্রত, এই ববি, আরো যারা যারা আপনি যাদের নাম শুনছেন আর কি, কাল অ্যারেস্ট হবে, পরশু অ্যারেস্ট হবে, তারা। দুর্নীতির গোটা মেশিনটা আসলে কালীঘাট থেকে পরিচালিত হচ্ছে। আপনি হিসেব করে দেখুন না, দুর্নীতি নিয়ে চারিদিকে এত কথা হচ্ছে, দুর্নীতি নিয়ে চারিদিকে যদি এত কথা হয়, দুর্নীতি ওই যে মাথা মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে নিয়ে তো আসলে চর্চা হওয়ার প্রয়োজন ছিল। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন, মুখ্যমন্ত্রী জানতেন না? মুখ্যমন্ত্রী এখন অবাক হচ্ছেন যে ও মা, আমার আঁচলে বুঝি কাদা লেগে আছে, আমি তো আগে বুঝতে পারিনি। এই তো ওই যে সব প্রশাসনিক বৈঠক হয়, আমরা টিভিতে দেখি, নদিয়ার প্রশাসনিক বৈঠক হয়, মুর্শিদাবাদের হয়, উত্তর দিনাজপুরের হয়। মুখ্যমন্ত্রী কলকাতায় বসে খবর পেয়ে যান নদিয়ায় কোন নেতা কোথা থেকে ঘুষের টাকা খাচ্ছে, উত্তর দিনাজপুরে কোন নেতা কার সাথে ঘুরছে, এগুলো সব মুখ্যমন্ত্রী খবর পেয়ে যান। আর টিভির পর্দায় দেখছি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বকা দিচ্ছেন, অমুক এমপি, তমুক MLA, তমুক পঞ্চায়েতকে বকা দিচ্ছেন। মানে কি বলছেন? বলছেন একা খেও না, সবাই মিলে ভাগ করে খাও। মানে মুখ্যমন্ত্রী খেতে বারণ করেন, নিজে বেশি খেও না, সবাইকে একটু ভাগ করে দিয়ে খাও, তার কথা বলছেন। আমরা টিভির পর্দায় দেখেছি মুখ্যমন্ত্রী কলকাতায় বসে অত দূরে কোন নেতা মন্ত্রী কোথায় কত ঘুষ খাচ্ছেন তার হিসেব পেয়ে যাচ্ছেন। আর নিজে যখন মন্ত্রিসভার বৈঠকে বসেন, তখন বাদিকে বসা পার্থ চট্টোপাধ্যায় আর ডানদিকে বসা শুভেন্দু অধিকারী আর তার পাশে বসা ববি হাকিম আর তার পাশে বসা রাজীব বন্দ্যোপাধ্যায় কোথায় কত পয়সা লুট করেছেন, এটা মমতা ব্যানার্জি জানেন না? এটা বললে কেউ বিশ্বাস করবে? দাদা, আপনি বিশ্বাস করবেন যে মমতা ব্যানার্জি জানেন না শুভেন্দু অধিকারী কোথায় কত পয়সা খেয়েছে?
শুভেন্দু অধিকারী যা দুর্নীতি করেছেন, সব দুর্নীতি করেছেন তৃণমূলের ঝান্ডা হাতে ধরে। রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী ছিলেন, যা দুর্নীতি করেছেন সব করেছেন তৃণমূলের ঝান্ডা ধরে। আর আমি বলছি, এই মুখ্যমন্ত্রী 1 মাস আগে বিধানসভায় বলেছে যে দাদামণি যে এত চাকরি দিয়েছে, সব চাকরি যদি চলে যেতে থাকে তাহলে দাদামণি যে চাকরি দিয়েছে তার কি হবে? তাহলে মুখ্যমন্ত্রী যদি জানেন যে দাদামণি একটি চিটিংবাজ, 2 নম্বরই করে চাকরি দিয়েছেন, তাহলে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ প্রশাসন সিআইডি কে দিয়ে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই প্রশ্নের জবাব কি আমাকে এলাকার তৃণমূল নেতারা দিতে পারবেন? আমার মনে হয় পারবেন না, কারণ তাদের কাছে জবাব নেই। পাড়ার তৃণমূলের নেতাদের কাছে খবরও নেই যে ওপরতলায় দিদি আর মোদির মধ্যে সেটিং হয়ে গেছে। আরে যদি সেটিং না হতো তাহলে যে দিদির সাথে ওই রাজ্যপাল জগদীপ ধনকরের এত ঝগড়া, এত তর্ক, এত মান অভিমানের পালা চলছে, দার্জিলিং এ গিয়ে ওই জগদীপ ধনকরের সাথে আর আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে মমতা ব্যানার্জি কি মিটিং করলেন, এটা পাড়ার তৃণমূলের নেতারা জানেন না পাড়ার বিজেপি নেতারা জানেন? কেউ জানেন না। একজন বিজেপির শাসিত মুখ্যমন্ত্রী তিনি এসে এখানে মমতা ব্যানার্জির সাথে মিটিং করলেন, কি আলোচনা হলো ভাই? কেউ বলতে পারবে না, পাড়ার বিজেপি নেতারাও জানেন না। ওরা মহা আনন্দে আছেন, 1-2 ধরা পড়ছে, এটা ওটা। আমরা বলছি, আরে আপনার দল আপনাদের বোকা বানাচ্ছে, বোকা বানাচ্ছে আপনার দল আপনাদের। ওইসব চারিদিকে শুনছি। এমনি বিজেপি তো আপনি জানবেন যে বিজেপি পশ্চিমবাংলায় 2টো জায়গায় আছে, এক মিডিয়াতে আর এক তৃণমূলে। এই 2টো জায়গা ছাড়া বিজেপিকে কোথাও দেখতে পাওয়া যায় না। তো এই মিডিয়াতে দেখছি বিজেপি বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। আমরা বলছি খুব ভালো। দুর্নীতির বিরুদ্ধে কে লড়ছে? 2014 প্রাইমারি টেটের দুর্নীতির মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর শাস্তির দাবিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিছিল করছেন। আপনি বুঝতে পারছেন তো সেদিনটা কি হচ্ছে? আপনি বুঝতে পারছেন? ওই যে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা, বনমন্ত্রী ছিলেন, 2011-র আগে অনেক এপাং ওপাং ঝপাং হলো, উনি চলে গেলেন বিজেপিতে। মমতা ব্যানার্জি বললেন যে বনসহায়ক নিয়োগে, ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগে রাজীব কত দুর্নীতি করেছে, আমার কাছে সব হিসেব আছে। আমরা পাবলিক হাঁ করে রইলাম যে এই বোধহয় হিসেবটা বেরোবে। আবার রাজীব বাবু তখন বিজেপির নেতা, রাজীব বাবু বললেন যে আমি জানি আমার কাছে কোন মন্ত্রী কতগুলো সুপারিশ পাঠিয়েছিলেন, মানে তৃণমূলের মন্ত্রী আর কি, কে কত সুপারিশ পাঠিয়েছিলেন আমি জানি, আমি ওই সব লিস্ট বের করে দেবো। আমরা পাবলিক হাঁ করে এই বাজারের মোড়ে, ওই চায়ের দোকানের মোড়ে, ওই ধান খেতে বসে রয়েছি যে ভাই এবার তো আসো, কে দুর্নীতি করলো, কে কত পয়সা খেলো, কে কার চাকরি খেলো, কে কোথায় 2 নম্বরই করলো, তার লিস্টটা এবার তো বেরোবে। কোনো লিস্ট ফিস্ট বেরোচ্ছে না। আর লিস্ট না বেরোতে বেরোতে ওই রকম 2-4টে চুনোপুটি হবে। আপনার মনে থাকবে এই নদিয়ায় ওই যে বাচ্চা মেয়েটিকে ওই তৃণমূল নেতার ছেলে তার জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ করে তারপরে সেই পুড়িয়ে মেরে ফেললো। আপনার মনে থাকবে তো? আপনাদের জেলার ঘটনা। সেই ঘটনায় সিবিআই তদন্ত হলো। আপনি জানেন তদন্তের অগ্রগতি কত দূর আছে? কেউ জানে না। আচ্ছা, ওই যে 2012-13 সালে সারদা চিটফান্ডের স্ক্যাম ধরা পড়লো, ওই রোজ ভ্যালি ধরা পড়লো, আইগর ধরা পড়লো, সিবিআই এর নেতারা হু হু করে এলো, একে ধরলো তাকে ধরলো। সারদার দুর্নীতির তদন্ত কত দূর এগিয়েছে পাড়ার তৃণমূলের নেতারা ছেড়ে দিন, সিবিআই তো নাকি দিল্লির সরকারের। তো পাড়ার বিজেপি নেতারা একটু আমাদেরকে বলে যেতে পারবেন যে সারদা রোজ ভ্যালি তদন্ত, যে দুর্নীতিবাজরা এত পয়সা লুট করলো, 11 বছর পরেও গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা ফেরত এলো না, তার দায় কি সিবিআই নেবে? সিবিআই তদন্ত কত দূর হচ্ছে এটা কেউ জানে? আমার নিশ্চিত আমি জানি, চ্যালেঞ্জ করতে পারি, এই এলাকার বিজেপির নেতা যারা আছেন তারা জানেন না তদন্ত কত দূর হচ্ছে, কারণ দল তাদের বোকা বানাচ্ছে। যেরকম আমাদের বোকা বানানো হচ্ছে, ওই কুমির ছানার গল্প ছোটবেলায় পড়েছিলাম না, ওই রকম পার্থবাবু অ্যারেস্ট হয়ে গেলেন। আরে মুশকিল, আমার বাড়িতে সিবিআই এসছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা বাড়িতে এত কোটি কোটি টাকা রাখা রয়েছে, আমি ওই টাকা পয়সা সরালাম না, ওটা ওখানেই রয়ে গেল। সিবিআই আমার বাড়িতে এলো, চা মিষ্টি খেলো, গিয়ে আমার বান্ধবীর বাড়িতে গেল, গিয়ে ওখান থেকে টাকা উদ্ধার করে ফেসবুকে ছবি ফবি দিয়ে 6 লাখ। চমৎকার।
চমৎকার ব্যাপার। আচ্ছা, টাকা উদ্ধার তো হলো, টাকাটা কার, কোথা থেকে এলো তদন্ত করতে হবে তো। আর ওইখানটাতেই মমতা ব্যানার্জির সাথে দিদির সাথে মোদির সেটিংটা হয়ে আছে। তার জন্যে আসলে আপনি জানবেন, আমরা এই কাজকর্ম করি, দৌড় ঝাঁপ করি, এত পরিশ্রম করি, সবই তো পরিবারের জন্য। ওই ছোটবেলায় কবিতার বইতে পড়েছিলাম না, ঈশ্বর পাটনি মঙ্গল কাব্যের কবিতা ছিল, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে। আমার পরিবার পরিজন একটু ভালো করে থাকবে, তার জন্যই তো এত চাকরি বাকরি, খাটাখাটনি, পরিশ্রম। ঠিক তেমনি ব্যাপার, দিদিরও পরিবারকে বাঁচানোটাই এখন মূল কাজ, মূল টার্গেট। আর তার জন্যে ওই হইচই অ্যাপ আছে তো আপনাদের দাদা, ওই যে মোবাইলে সিনেমা দেখা যায় হইচই অ্যাপ, ওই হইচই অ্যাপে দেখবেন নতুন একটা যাত্রাপালা বেরিয়েছে। এখনো আমরা পাইনি, দুদিন পরে পাবো। আপাতত হইচই অ্যাপে ওই যাত্রাপালাটা এক্সক্লুসিভলি পার্থবাবুকে বিকেলবেলা দেখানো হচ্ছে। পার্থবাবু, আমরা যখন এখানে মিটিং করছি, আমরা যখন লাল ঝান্ডার পার্টি কতগুলো সৎ মানুষ, শিরদাঁড়া সোজা করা মানুষ রাস্তায় দাঁড়িয়ে চোরকে চোর বলার সাহস রাখছি, পার্থবাবু তখন জেলের ভেতরে বসে যাত্রাপালা দেখছেন। যাত্রাপালার নাম জানেন তো দাদা? যাত্রাপালার নাম হচ্ছে ভাইপো বাঁচাতে পার্থ খাঁচাতে। এটা প্রথমটা। এরপরে একটা সেকেন্ড ভার্সন আছে, সেটা হচ্ছে ভাইপো বাঁচাতে অনুব্রত খাঁচাতে। এরকম পার্থ, অনুব্রত, ববি, টবি, হবি অনেক কিছু চলে যেতে পারে, কিন্তু ভাইপো যাতে সুরক্ষিত থাকে তার জন্য এত কারবার। বিজেপি এখানে বলছে যে আমরা খুব লড়ছি তৃণমূলের বিরুদ্ধে, বিরাট করে লড়ছি। আর কেন্দ্রীয় সরকারের আওতাধীন কাস্টমস ডিপার্টমেন্ট, ওই আপনি বিদেশ থেকে আসবেন, এয়ারপোর্ট দিয়ে ভেতরের দিয়ে আসবেন, আপনি কি কি জিনিসপত্র এনেছেন বিদেশ থেকে, বেশি মাল নিয়ে এসছেন কিনা, কোনো অবৈধ জিনিস আছে কিনা, ওগুলো কাস্টমস চেক করে। একটা ওই সেন্টের শিশি বাড়তি নিয়ে আসতে পারবেন না ওই কাস্টমসের নজর এড়িয়ে। আপনাদের যাদের যাদের বিদেশে যাওয়ার অভিজ্ঞতা আছে তারা জানবেন, আমার বন্ধু বান্ধব মানে একটা 3টে না 4টে সেন্টের শিশি আনা এলাও আছে, একটা বাড়তি শিশি আনতে পারেনি, বলছে ওর সব কাস্টমস নিয়ে নিয়েছে, কিছু নিতে দেয়। তো আমার আপনার জন্য নিয়ম এক, কোনো বাড়তি জিনিস কাস্টম নিতে দেবে না কেন্দ্রীয় সরকার, খুব কড়া, খুব কড়া। আর ভাইপোর বউয়ের জন্য আলাদা ব্যাপার। ভাইপোর বউ সিঙ্গাপুর থেকে না মালয়েশিয়া থেকে কোটি কোটি টাকার সোনা নিয়ে ওই কাস্টমসের সামনে দিয়ে বুক চিতিয়ে কালীঘাটের বাড়ি চলে গেল, মোদিও দেখতে পেল না, দিদিও দেখতে পেল না। তাহলে আপনি ভাববেন যে দিদি মোদির সেটিং নেই? আরে আপনার বাড়ির লক্ষ্মীর জন্য 500 টাকা, আর দিদির বাড়ির লক্ষ্মীর জন্য কয়েকশো কোটি টাকার সোনা। তাহলে আপনি বুঝে দেখুন আসল লক্ষ্মীর ভান্ডারটা কোথায় যাচ্ছে, আপনি হিসেব করবেন। আর লক্ষ্মীর ভান্ডারে যখন 500 টাকা পেতাম না, তখন রান্নার গ্যাসটা দাদা 500 টাকায় পাওয়া যেত। লক্ষ্মীর ভান্ডারে যখন 500 টাকা পেতাম না, সর্ষের তেলটা 80 টাকায় পাওয়া যেত। আর আজকে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা পাই, রান্নার গ্যাসের দাম 1000-1100, সর্ষের তেলের দাম 150, 160, 170, যে যেরকম পাচ্ছে লুটে নিচ্ছে। পেট্রোল ডিজেলের দাম কি বেড়ে যাচ্ছে? এই যারা বাইক চালিয়ে আসছিল তারা জানে, যারা গাড়ি নিয়ে ব্যবসাপত্র করেন তারা জানেন। আর এইখানেই তো লাল ঝান্ডা, এইখানেই তো বামপন্থা। 34 বছরের বামফ্রন্ট সরকারটা ছিল, যখন পেট্রোল ডিজেলের দাম বাড়লে ওই পেট্রোল ডিজেলের বিক্রি থেকে রাজ্য সরকার যা প্রাপ্য পায়, এমনি কম পায় রাজ্য সরকার, তার মধ্যেও যতটুকু পায় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সকালে পেট্রোল ডিজেলের দাম বাড়লে বিকেলের মধ্যে অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ঘোষণা করতেন যে আমরা রাজ্যের শেষে একটু কমিয়ে দিচ্ছি, তাতে আমার রাজ্যের মানুষের একটু সুরাহা হবে। গোটা দেশ যে দামে পেট্রোল ডিজেল কিন্তু পশ্চিমবাংলার মানুষ বামফ্রন্ট সরকারের আমলে তার থেকে একটু কম দামে কিন্তু, কারণ বামফ্রন্ট সরকার সরকারের ক্ষতি স্বীকার করেও গরিব মানুষকে, মধ্যবিত্ত মানুষকে, নিম্নবিত্ত মানুষকে একটু স্বস্তি দিত। এখন মমতা ব্যানার্জি এত কথা বলছেন পেট্রোল ডিজেলের দাম বাড়ায়, ওর রাজ্য সরকার, ওর আওতাধীন সরকার 50 পয়সা দাম কমিয়েছে, 50 পয়সা শেষ কমিয়েছে, কমায়নি। তাহলে ওনার কোনো বলার অধিকার আছে? আর ওনার আবার বলার অধিকার থাকবে কি? ওই ফেসবুকে দেখবেন পুরনো মেমোরি ফিরে ফিরে আসে, কে কবে কোন পুরনো ছবি পোস্ট করে দিলে ওগুলো ফিরে ফিরে আসে। মমতা ব্যানার্জির ফেসবুক ওরকম ছবি ফিরে ফিরে আসে, আমাদেরও আছে। বন্ধু বান্ধব তখন পোস্ট করতো, কিছু কিছু বন্ধু খুব তখন আমাদের বিরুদ্ধে বলতো। মমতা ব্যানার্জি মিছিল করছেন কলকাতার রাস্তায়, শিলিগুড়ির রাস্তায়, আসানসোলের রাস্তায়, এত দাম খাবো কি? বুদ্ধবাবু জবাব দেন, খুব ভালো। অবশ্যই বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী জবাব দেওয়ার দায়িত্ব তার ছিল, জবাব তার মতো করে দিয়েছিলেন।
কিন্তু গত 11 বছরে পাড়ার তৃণমূলের নেতারা তো এই প্রশ্ন করছেন না, এত দাম খাবো কি? মমতা ব্যানার্জি জবাব দাও। তার মানে কি? তার মানে কি বাজারে জিনিসপত্র দাম দিয়ে কিনতে হচ্ছে না? পার্থ অনুব্রতর মতো তোলাবাজ চিটিংবাজ কি পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে? যদি হয় তাহলে সূত্রে যান দাদা, ওই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দেখে নিন আর মুর্শিদাবাদের ভগবানগোলা দেখে নিন। ওই চোর জোচ্চোর এই চিটিংবাজি করে যারা বড়লোক হওয়ার চেষ্টা করেছিল, সেই পঞ্চায়েত প্রধান আর এমএলএ কে অব্দি পাবলিক ছেড়ে কথা বলেনি। এই এলাকায় যদি এরকম কেউ থেকে থাকেন, গরিব মানুষের পয়সা লুট করে খেয়েছেন, তাহলে যতক্ষণ আমাদের সভা চলবে, যতদিন অব্দি আমরা এইসব মিটিং মিছিল এইসব করব, তার মধ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে হিসেব করে সুদ সমেত গরিব মানুষের লুট হওয়া টাকা আবার তাদের কাছে ফেরত দিয়ে যান। আর যদি মিটিং মিছিলে কাজ না হয়, তাহলে কি করতে হয় সেটা মাইকে বলবো না, ওইটা করে দেখাতে হয়। যেদিন হবে সেদিন বুঝবেন, তার আগে বোঝানোর ব্যাপার নেই। কি পশ্চিমবাংলা চলছে বলেন তো? কি পশ্চিমবাংলা চলছে? এই পশ্চিমবাংলায় কমরেড জ্যোতি বসুর কথা ছিল যে তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ওরা বিজেপি আরএসএস কে এই পশ্চিমবাংলায় টেনে এনেছে। আর আমরা কি দেখছি আজকে? আরএসএস বিজেপি এই পশ্চিম বাংলায় বামফ্রন্টের আমলে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিজেপি কে আরএসএস কে খুঁজে পাওয়া যেত না। আর আজকে আরএসএস বিজেপির একটার পর একটা স্কুল খুলছে গোটা পশ্চিম বাংলা জুড়ে, কারণ তৃণমূল তাদের পিছনে রয়েছে। আমার পশ্চিম বাংলায় ধর্মের নামে জাতের নামে দাঙ্গা হচ্ছে, আর সেই দাঙ্গায় আসানসোলে ইমামের ছেলে শিবকাতুল্লাহকে খুন হতে হচ্ছে। আর ওই আসানসোলের দাঙ্গায় উস্কানি দিয়েছিলেন যে সাংসদ বাবুল সুপ্রিয়, যে দাঙ্গাবাজ সাংসদ বাবুল সুপ্রিয়, সেই বাবুল সুপ্রিয় আজকে অনেক ঘাটের জল খেয়ে এসে এপাং ওপাং ঝপাং হয়ে আবার তৃণমূলে ফিরে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় আজকে ধর্মনিরপেক্ষ বাবুল সুপ্রিয় হয়ে গেছে। আর এই এলাকায় এখনো যারা বিজেপি করেন, তারা বুঝে নিন ওই পার্টি আপনাদের বোকা বানাচ্ছে। একমাত্র লাল ঝান্ডা যে আপনার দুবেলার খাওয়ার কথা বলবে, আপনার যন্ত্রণার কথা বলবে, আর যা আছে আপনি মোহে পড়ে গিয়ে থাকতে পারেন, ফিরে আসতে হবে আপনাদের লাল ঝান্ডার কাছে। কারণ এই একমাত্র পার্টি, একমাত্র দল যারা আপনার রুটি রুজির কথা বলবে, আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে না। কি করে ওই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হয়ে গিয়ে ধর্মনিরপেক্ষ বাবুল সুপ্রিয় হয়ে গেল, এ প্রশ্নের উত্তর কেউ জানে না। ওই যে অর্জুন সিং ব্যারাকপুরের এমপি, তিনি আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন। বিজেপির নেতা যখন ছিলেন এই অর্জুন সিং, হাইকোর্টে মামলা করেছিলেন যে আজানের সময় ওই লাইট পোস্টে স্পিকার বাঁধা যাবে না, লাউড স্পিকার বাঁধা যাবে না আজানের সময়। বিজেপি নেতা এইসব মামলাই তো করবে। তাহলে সেই অর্জুন সিং, সেই দাঙ্গাবাজ অর্জুন সিং, সেই উস্কানি দেওয়া অর্জুন সিং, ভাটপাড়ায় আরো নানা জায়গায় আগুন জ্বালানো অর্জুন সিং, আজকে দল বদলে এপাং ওপাং ঝপাং হয়ে তৃণমূলের নেতা অর্জুন সিং হয়ে গেল। আর একটা দাঙ্গাবাজ দিনের সাথে সাথে জামা বদলে ফেলে ধর্মনিরপেক্ষ হয়ে গেল। এই আপনি বিশ্বাস করবেন? সম্ভব আপনার পক্ষে এটা বিশ্বাস করা? আসলে নয়। আসলে এইভাবেই তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে জোট পাকিয়ে রয়েছে। এখন পঞ্চায়েত নির্বাচন, লোকসভা তৃণমূলের একটু কম হয়ে বিজেপির একটু বাড়তি হলেও চলবে। আবার লোকসভার পর থেকে বিধানসভার পর্যন্ত খেলা আবার ঘুরিয়ে তখন আবার তৃণমূল একটু ভালো, বিজেপি একটু খারাপ, এইসবই চলতে থাকে। সেসব আমাদের জানার দরকার। আমাদের জানার দরকার হচ্ছে যে গত 11 বছর ধরে ওই এসএসসির চাকরির নাম করে, পিএসসির চাকরির নাম করে, সিভিক পুলিশের চাকরির নাম করে, 100 দিনের জব কার্ডের নাম করে কয়েকশো কোটি টাকা খাওয়া হয়েছে। আরে আমার জব কার্ড আমার কাছে নেই, পাড়ার পঞ্চায়েত প্রধানের বাড়িতে, তৃণমূল নেতার বাড়িতে। কাজ হচ্ছে না, 3 মাস 4 মাস পর পর জব কার্ডের টাকা ঢুকছে। 5000 টাকা ঢুকলে আমি 500 টাকা পাচ্ছি। আর যার বাড়িতে আমার জব কার্ডটা রাখা, সেই তৃণমূলের নেতা 4000-5000 করে টাকা পাচ্ছে। একটা রাস্তার টেন্ডার হচ্ছে 3 বার, তারপরেও রাস্তায় বিড়াল বাথরুম করলে জল দাঁড়িয়ে যায়, এইরকম অবস্থা। আর ওই টেন্ডার যিনি পাচ্ছেন 3 বার, 3 বারই যিনি টেন্ডার পেয়েছেন, তার পেল্লাই 3 তলা বাড়ি হয়ে গেছে। এইভাবে চলবে নাকি পশ্চিমবাংলা? এইভাবে চলবে না পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা এটা বদলাতে হবে। আর কিছু মানুষ আছেন, ওই যে আমাদের এক ভাই হাওড়ার আমতায় আনিস খান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করত। আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি তৃণমূল বেচে দিচ্ছে, আনিস খান প্রতিবাদ করেছিল। ওইখানে হাওড়ার বিস্তীর্ণ এলাকায় ধর্মের নামে জাতের নামে মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আনিস খান প্রতিবাদ করেছিল। তার
সেই জন্যে রাতের অন্ধকারে সিভিক পুলিশ তার বাড়িতে ঢুকে একতলায় একজন তার বাবার সাথে কথা বলল, আর দোতলায় আরেকজন সিভিক পুলিশ গিয়ে তাকে ঠেলে ফেলে দিল। আনিস খানকে খুন করলো এই রাজ্যের পুলিশ। তার কিছুদিন আগে সবার কাজের জন্য, নিজের একার কাজের জন্য না, সব বেকারের হাতে স্থায়ী কাজের জন্য চাকরি চাইতে কলকাতায় গেছিল মহিদুল ইসলাম মিদ্দা, বাঁকুড়ার কতুলপুরের 31 বছর বয়সী মহিদুল। ওই পুলিশ তাকে রাস্তায় ফেলে পিটিয়ে খুন করলো। আমরা জানি একাংশের সিভিক, এখন সিভিক কম, তৃণমূলের গুন্ডা বেশি। তাকে দিয়ে ভোট লুট করানো হয়, তাকে দিয়ে তোলাবাজি করানো হয়, আর একটু বড় বড় অফিসারদের দিয়ে এর নামে ওর নামে ওই যে কি গাজার কেস দিয়ে দাও, এর কেস দিয়ে দাও, এইসব করানো হয়। সরকারি অফিসাররাও কেউ কেউ তার সাথে যুক্ত। ওই এসএসসির ঘটনায় দেখুন, দুজন সরকারি অফিসার এসপি সিনহা এবং অশোক সাহা এখন জেল খাটছেন। সরকারি অফিসার যারা আমাদের এই মাইকের কাছাকাছি আছেন, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, সিভিক ভলেন্টিয়াররা আছেন, তাদের কাছে আমরা শুধু বিনয়ের সাথে এটা বলতে চাই, আপনারা সংবিধান রক্ষা করতে এসছেন, আপনারা প্রশাসন রক্ষা করতে এসছেন, মানুষকে রক্ষা করতে এসছেন। তৃণমূলকে রক্ষা করাটা আপনার কাজ নয়। আর আপনি যদি ভাবেন আপনি সবকিছুর পরেও তৃণমূলকে রক্ষা করতে এগিয়ে যাবেন, এটা মনে রাখবেন, হাওয়া চিরকাল এরকম থাকবে না, তৃণমূলও চিরকাল এরকম থাকবে না, কিন্তু জনগণ কিন্তু ওই রাস্তায় ওইভাবেই থেকে যাবে। ফলে আপনাকে সেদিন জনগণের মুখোমুখি হতে হবে, এটা আপনি বুঝে নেবেন। ফলে আমরা সহজ কথা বলছি, গত 11 বছর ধরে চাকরি দেওয়ার নাম করে, গত 11 বছর ধরে এলাকা উন্নয়নের নাম করে এই তৃণমূল আর বিজেপির নেতারা মিলে যা পয়সা খেয়েছেন, অবিলম্বে সেই পয়সা ফেরত দিতে হবে, সুদ সহ ফেরত দিতে হবে। আর সেক্ষেত্রে কে তৃণমূল, কে বিজেপি, কে প্রাক্তন তৃণমূল, কে ভবিষ্যৎ বিজেপি, আমরা ওইগুলো দেখতে যাব না। শুভেন্দু চোর হলে রাজীবও চোর, রাজীব চোর হলে ববিও চোর, ববি চোর হলে ভাইপো চোর, ভাইপো চোর হলে পিসি তো অবশ্যই চোর। যে পাড়ায়, যে এলাকায় একটা টিউবওয়েলের চাতাল মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া হয় না, সেইখানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া একটা পয়সাও চুরি হয় না, এ আমাদের থেকে ভালো কেউ জানে না। ফলে আমরা রাস্তায় 2011-12 সালে সারদার কাণ্ড ধরা পড়ার পর আমরা রাস্তায় ছিলাম, প্রাইমারি টেটের দুর্নীতি ধরা পড়ার পর রাস্তায় ছিলাম, নারদায় তৃণমূল বিজেপির নেতারা হাতে পয়সা দুর্নীতির টাকা নেওয়ার সময় আমরা রাস্তায় ছিলাম। আজকে পার্থ অনুব্রত অ্যারেস্ট হয়েছে, তখনও আমরা রাস্তায় রয়েছি। ওরা আমাদের ভয় দেখাচ্ছে যে পুলিশ আছে, প্রশাসন আছে, লাঠি আছে। আমরা বলছি যে আমাদের শরীর এতটা তৈরি আছে না দাদা, পুলিশের লাঠি ভেঙে যেতে পারে, আমাদের শির দ্বারা আমরা ভাঙতে দেব না। এই স্পর্ধা নিয়ে, এই প্রত্যয় নিয়ে সব চোরেদেরকে জেলে পাঠানোর দাবিতে আজকে আমাদের সমাবেশ। আর যখনই আমরা এসব সমাবেশ করি, তৃণমূলের নেতাদের ওপরে, মাঝে, নিচে, কোথায় কোথায় শরীরে ব্যথা হতে থাকে। আমরা বলি অসুবিধা নেই দাদা, রেড ভলেন্টিয়ারদের কাছে সব ওষুধ আছে। করোনার সময় তৃণমূলের নেতারা বাড়িতে লুকিয়েছিল আর চাল চুরি করছিল, আর বিজেপি হিসেব করছিল কোন ধর্মের নামে করোনার দায়টা দিয়ে একটু মানুষের লড়িয়ে দেওয়া যায়। আর এই রেড ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়েছিল কার ওষুধ প্রয়োজন, কার খাবার প্রয়োজন, কার অক্সিজেন প্রয়োজন, তার জন্য। আমরা বলছি রেড ভলেন্টিয়াররা প্রস্তুত আছে, তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি যাব, ওষুধ খাওয়াবো, পথ্য খাওয়াবো, অক্সিজেন খাওয়াবো। অনেক দিন তৃণমূলের নেতাদের বাঁচতে হবে, কারণ জীবনের শেষ দিকের একটা বড় অংশ এই সব চোর চোরটা চিটিংবাজ তৃণমূলের নেতাদেরকে জেলের ঘানি টানাবো। এই কথা দিয়ে আমার আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। লড়াইয়ে থাকবেন, আমরাও একসাথে লড়াইয়ে থাকবো। এই চোর চোরটা চিটিংবাজ মুক্ত পশ্চিমবাংলা গড়ে তোলার লড়াই আমাদের একসাথে করতে হবে। এই আশা ভরসা নিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কমরেড কলকান দাস গুপ্তকে। আপনারা